ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আজকে আমরা আলোচনা করব সমসাময়িক ইস্যু নিয়ে। বরাবরের মতো কথা বলবো ভিউজ বাংলাদেশের নিউজ এডিটর মারিয়া সালামের সাথে। আপা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোচনায়। কেমন আছেন? এই তো ভালো আছি। আপা, আজকে দেশের মূলত খুব যদি মোটা থাকে বলি তাহলে 4টা বড় ঘটনা রয়েছে। এর মধ্যে এক হচ্ছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত হয়েছেন, কিন্তু আপিল বিভাগে আজকে ওনাকে খালাস দেওয়া হয়েছে। এটি একটি রয়েছে সচিবালয়ের কর্মচারীদের গত 4 দিন থেকে তাদের আসলে মানে লক করে রেখেছে বলা যায়। কার্যটা আসলে অবরুদ্ধই বলা যাচ্ছে। যদিও আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে একদিনের জন্য তারা এই আন্দোলন স্থগিত করেছে, আগামীকালের ভিতরে সচিবরা সেই দাবিটি পেশ করবেন। এটি একটি রয়েছে। এনবিআরের গত কয়েকদিন থেকে তাদের একটি অস্থির এক অবস্থা তো বিরাজ করছে। এসব সারা দেশে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তারাও কিন্তু কর্মবিরতিতে গিয়েছেন। হ্যাঁ, এগুলো যখন বর্তমান দেশের এমন এক পরিস্থিতি, এই সময়ে আমরা যদি আজকে একদম শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাই, এটিএম আজহারুল ইসলামের যে রায়টি হয়েছে এবং রায় পরবর্তী সেটা নিয়ে একটা রিয়াকশান হয়েছে, জামাত আন্দোলন করেছে এবং ফাইনালি আজকে আপিলেট ডিভিশনের রায়ে সেটা মানে খালাস পেয়েছেন। এই বিষয়টা নিয়ে আপনার কাছে সর্বশেষ কী তথ্য রয়েছে যা আমাদের সাথে একটু শেয়ার করা যাবে? সর্বশেষ তথ্য বলতে এটাই যে আপনি জানেন যে ওনাকে আসলে এই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় 2012 সালে, কিন্তু সে থেকে এই পর্যন্ত উনি জেলেই ছিলেন এবং নানা রকম বিচারিক প্রক্রিয়ার মধ্যে ছিলেন। এবং সেই অবস্থায় আজকে কিন্তু বেশ কয়েকটা ধাপ পার হয়ে আমাদের যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উনার নেতৃত্বে 7 সদস্যের অ্যাপিলেট ডিভিশন বেঞ্চ, পূর্ণাঙ্গ বেঞ্চ, তারা হচ্ছে ওনাকে মানে খালাস করে দিয়েছেন। ওনাকে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগগুলো ওনার বিরুদ্ধে ছিল সেগুলো তো একবার প্রমাণিত হয়েছিল আমাদের আপিল বিভাগে, সেটার আবার আপিল রিভিউ করা হয়েছিল। সেই আপিল রিভিউতে এসে এই শুনানি শেষ হয়েছিল এই বছরই মের 8 তারিখে। সেই শুনানিটার আজকে চূড়ান্ত রায় দেওয়া হলো এবং সেই রায়তে তাকে বলা হচ্ছে যে তিনি নিরপরাধ এটা বলে তাকে খালাস দেওয়া হয়েছে, নট গিলটি হিসেবে খালাস দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি তার আইনজীবী যে শিশির মনির গণমাধ্যমে কথা বলেছে এবং সেখানে বলেছে যে উনি ইনোসেন্ট, হ্যাঁ, এখন থেকে নির্দোষ। শিশির মনির যে শুধু ওনাকে নির্দোষ বলেছেন তা না, এর আগেও যে 5 জন জামায়াতে ইসলামী নেতা 6 জনের ফাঁসি হয়েছিল তাদেরকেও নির্দোষ দাবি করেছেন এবং জেলে মৃত্যু হয়েছিল 5 জনের, তাদেরকেও নির্দোষ দাবি করেছেন এবং মানে এটাকে পুরো বিচার ব্যবস্থাটাকে প্রহসনমূলক ইত্যাদি কথাবার্তা তারা বলেছেন। সেটা আসলে নির্দোষ উনি বললে তো হবে না, কিন্তু আজকের যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী আমরা আজহারকে নির্দোষ বললেও বাকি যারা আছে সেটা নিয়ে যদি ওনারা আপিল করেন, আপিলেট ডিভিশন কিংবা ট্রাইব্যুনালে যদি নতুন করে বিচার উঠে সেখানে যদি আবার আদালত বলে যে তারা নির্দোষ, সেখানে হয়তো আমরা বলতে পারবো। তার আগ পর্যন্ত আমরা আসলে নিজেরা মন গড়া কিছু বলতে পারবো না, কারণ এটা পুরোটাই কিংবা উনি ওনার আইনজীবী হিসেবে হয়তো উনি সেটা বলতে পারেন, সেটা বলতে পারেন। এটা পুরোটা একটা বিচারিক ব্যবস্থার প্রক্রিয়াধীন একটা বিষয়, তো সেটাকে আমরা যখন বলবো সেটাকে সেই ভাষাতেই আমাদের বলতে হবে। আমরা দেখেছি আজকে সকালে যখন এই রায়টি হলো তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু রয়েছে, যে অনেকে বলছে যে এটা 5 তারিখ পরবর্তী যেই আইন শৃঙ্খলার যে সংস্কৃতি তৈরি হয়েছে সেখানে এই খালাসটা পেয়েছে। এটাকে কেউ পজিটিভলি দেখলেও কেউ নেগেটিভলি দেখার এক ধরনের ট্রেন্ডিংও কিন্তু চালু হয়েছে। এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন? না, এটা তো সবসময় ছিল, মানে আমাদের দেশের বর্তমানে রাজনৈতিক যে একটা সংকটময় যে পরিস্থিতি, এটাকে সংকটময় আমি বলবো, কারণ এখানে তো আপনিও দেখছেন যে একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। আমরা সরকার যেখানে বলছে সংকটময়, আমরা সেখানে আমাদের কোনো মানে বাধা নেই এবং সরকার অনেক সময় এটাকে একটা যুদ্ধাবস্থার মতো একটা বিষয় বলছেন যে প্রস্তুতি থাকতে হবে, অনেক কিছু হতে পারে। তো সেই জায়গা থেকে সবার মধ্যে এক ধরনের অস্থিরতা, আশঙ্কা এগুলো রয়েছে। তো সেই জায়গা থেকে 5 আগস্টের আগে এবং 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিচার করলে এই রায়, বিশেষ করে এই রায়টি, এটা আপনি জানেন যে এই মানবতা বিরোধী অপরাধের আপিল বিভাগ যে কাউকে খালাস দিল, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম এই খালাসটা পেলেন, সেই হিসাবে এটাও একটা ইতিহাস। তো সেই জায়গা থেকে
পক্ষে বিপক্ষের প্রতিক্রিয়া আসছে, এবং আমাদের তো সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে মানে দাঁড়ানোর লোক আছে, শক্তি আছে। তো যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তারা এটাকে মানে কোনোভাবেই ইয়ে করছেন না, মানে গ্রহণ করতে পারছেন না। কিন্তু যারা সেই সময় বা বিশেষ করে জামাত ইসলামের যারা কর্মী, নেতা কর্মী, তারা এটাকে মানে ইতিবাচক হিসেবে নিচ্ছেন এবং এটাকে স্বাগত জানিয়েছেন। জামাতের আমির নিজে বক্তব্য দিয়ে এই রায়টাকে স্বাগত জানিয়েছেন। এটা নিয়ে আমরা দেখেছি এই ট্রাইব্যুনাল নিয়ে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো তখন থেকে দুটি আসলে রেকর্ড হয়েছে আমি বলবো। প্রথমত কাদের মোল্লার যখন ফাঁসির রায় হলো, ফাঁসি না, ওনার যাবজ্জীবন হলো, তখন কিন্তু সেই আন্দোলনের কারণে ওনার ফাঁসি হলো। আবার এখন আমরা দেখেছি ওনার ফাঁসি রায় হলো আন্দোলনের কারণে, সেটা উনি বেকসুর খালাস পেলেন। না, এটা আসলে আন্দোলন কিন্তু না, এটা ওই রকম আন্দোলন যে এরকম আন্দোলন হয় না, এটা কোনো আন্দোলন না, এটা বিচারিক প্রক্রিয়া। এটা হচ্ছে উনি অ্যাপিল রিভিউ করেছিলেন এবং রিভিউয়ের শুনানিটা এইভাবেই দিয়েছেন। এবং আপনি জানেন মনে হয় যে আমাদের যে সর্বোচ্চ আদালত, ওনারা আজকে 4টি পর্যালোচনা দিয়েছেন এই রায় যে ওনারা ঘোষণা করেছেন সেটার ব্যাপারে। তো 4টি পর্যালোচনার মধ্যে প্রথম যে কথাটা আপনি যেটা বললেন, কাদের মোল্লার সময় যে ঘটনাটি ঘটেছিল, যে তাকে যাবজ্জীবন দেওয়াই হয়েছিল, আমাদের মানে আইনে বাধ্যবাধকতা ছিল সেটার জন্য। কিন্তু পরে যখন আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তুঙ্গে উঠে যায়, তখন জনদাবির প্রেক্ষিতে সেই আইনটাকে সংশোধন করা হয়। তো সেটাও আজকের ইয়েতে বলা হয়েছে আদালতের পর্যবেক্ষণে যে এই সংশোধনটাই আসলে সঠিক ছিল না, এরকম একটি পর্যবেক্ষণ এসেছে। দ্বিতীয় আরেকটি পর্যবেক্ষণ যেটা এসেছে যে এই যে পুরো বিচার ব্যবস্থাটা, এখানে এক ধরনের প্রশ্ন উঠেছে যে যারা সাক্ষ্য প্রমাণ দিয়েছেন সেই সাক্ষ্য প্রমাণকে যে আবার যাচাই বাছাই করা হবে সেটার কোনো সুযোগ ছিল না আগের রায়ে। এবং তৃতীয়, আমি কাগজটা নিয়ে এসেছি, এটাকে আবার বলা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে এটাকে মানে আমাদের সর্বোচ্চ আদালতই বলছেন যে এটা হচ্ছে বিচারের নামে এক ধরনের অবিচার, হ্যাঁ, প্রহসন। এটাকে আমাদের আদালত বলেছে যে ট্রাভেস্টি অফ ট্রুথ, হ্যাঁ, বিচারের নামে এটাকে ইয়ে করা হচ্ছে। আর তারা আরেকটা বলছেন যে অতীতে যে সাক্ষ্য প্রমাণগুলো এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ইয়ে করা হয়েছিল, হ্যাঁ, মানে আদালতে হচ্ছে যে উপস্থাপন করা হয়েছিল, সেগুলো হচ্ছে আদালত সেই সময় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে এবং পুঙ্খানুপুঙ্খভাবে এটা রায় দিতে ব্যর্থ হয়েছেন। এই 4টি অবজারভেশন আজকের অ্যাপিলেট ডিভিশন এটা দিয়েছেন আর কি। তো যে রায়টি আমরা দেখেছি যে 4টি পর্যবেক্ষণ, সেটা হচ্ছে আসলে এর আগের যে বিচার হয়েছে ট্রাইব্যুনালের বিচার কিংবা অ্যাপিলেট ডিভিশনে যেটা হয়েছে, তারা তাদের নিয়েই কিন্তু অবজারভেশনগুলো দিয়েছেন, হ্যাঁ। যে তো এটাতে আসলে মুক্তিযুদ্ধের সময় যে স্বাধীনতা বা যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, দেশে তো আসলে যুদ্ধাপরাধী ছিল, তা তো অবশ্যই, এটা তো অনস্বীকার্য, হ্যাঁ, এটা তো ছিল। সেই বিচারগুলো আসলে মানে এতে আপনি সঠিক বিচার কতটুকু, মানে আমরা অবশ্যই এই বিচার, আমরা এটার পক্ষে। আদালত যেটা বলে যে একজন নিরপরাধ ব্যক্তি যেন কখনো জুলুমের শিকার না হয়, প্রয়োজনে একজন অপরাধী যদি সাজা মানে উনি খালাস পেয়েও যায়, সেটা থেকে একজন নিরপরাধী যেন কোনোভাবেই শাস্তিপ্রাপ্ত না হন। হ্যাঁ, এটা তো একটা সার্বজনীন একটা আইনের নিয়ম, সার্বজনীন সারা পৃথিবীময় সমাদৃত একটি কথা। তো এই জায়গাতে আমি যদি একদম মানবতা বিরোধী অপরাধের প্রেক্ষাপট নিয়ে বলি, তাহলে আজকের রায়ে আসলে কি প্রমাণ হলো? এটা আসলে সর্বোচ্চ আদালতের একটি রায় এবং আইনের বিষয়ে এবং যুদ্ধ অপরাধের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যদি সেই পুঙ্খানুপুঙ্খ জ্ঞান না থাকে, এবং এটাকে আমি বলবো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যেটা যে একদম প্রত্যক্ষ আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি হুট করে কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে মানে নিজের মতামত দেওয়ার সুযোগটা আসলে এখানে থাকে না। হ্যাঁ, তবে আমরা যেটুকু বলতে পারি যে এটিএম আজহারুল ইসলাম, ওনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন আপনি জানেন যে 6টি অপরাধের জন্য 5 ধরনের আনা হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল। এগুলোর মধ্যে রয়েছে 1256 জন ব্যক্তিকে হত্যা বা গণহত্যা করা, 17 জনকে অপহরণ, একজন নারীকে ধর্ষণ এবং 13 জনকে আটক, নির্যাতন। এছাড়াও রয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, লুণ্ঠন, এছাড়া যত মানবতা বিরোধী যেই অপরাধগুলো হয় সেই অভিযোগগুলো তার বিরুদ্ধে ছিল। এবং
যথাযথ সাক্ষী প্রমাণ এইসবের যাচাই বাছাই এবং নির্ণয় করেই কিন্তু ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সেটা পরবর্তীতে উচ্চ আদালত এবং অ্যাপিলেট ডিভিশনও সেটা বহাল রেখেছিলেন। তো সেই প্রেক্ষিতে আবার রিভিউ করে আবার উচ্চ আদালত সেটাকে পরিবর্তন করেছেন, ওনাকে খালাস দিয়েছেন। তো এই পর্যন্তই আমরা বলতে পারবো। না, আদালতের জাজমেন্ট নিয়ে তো আমাদের আসলে কোনো সুযোগ নেই। আমরা মানুষের রিঅ্যাকশনের কথা বলি, অ্যাকশন মানে মানুষ কি চাচ্ছে সেটা কথা বলতে পারি। সোশ্যাল মিডিয়া যেই রিঅ্যাকশনগুলো আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, আজকে সচিবালয়ে যেই বিষয়টি হলো আর কি, এই সর্বজনীন মানে এখানে একটা আইন পাশ হলো, সেই আইন নিয়ে আবার এখানে কর্মচারীরা তাদের একটা রিঅ্যাকশন দেখালো। কার্যত সচিবালয়কে বলা হয় হার্ট অফ দ্য কান্ট্রি। সেখানে যখন গত 4 দিন পর্যন্ত এরকম একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন সরকার আসলে টালমাটাল পরিস্থিতির মধ্যেই থাকে বলে আমরা বলতে হয়। তো এই জায়গাগুলো আসলে সর্বশেষ তো আমরা জেনেছি যে একদিনের তাদের আন্দোলন স্থগিত করে আগামীকাল সেটা সচিবদের কাছে তাদের দাবিগুলো আসলে উত্থাপন করবে। হ্যাঁ, এটা সরকারও আশ্বাস দিয়েছেন যে সরকার এটাকে সর্বোচ্চ যেটা হচ্ছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে, এবং কর্মচারীরাও বলছেন যে এটা মানে সবাই কিন্তু চাচ্ছেন যে এটা একটা সমঝোতার মাধ্যমে একটা সমাধান হোক। কারণ এই বিষয়টাকেও কিন্তু অনেকে এইভাবে দেখছেন যে নতুন যে আইনের যে সংশোধনটা হচ্ছে বা নতুন যে অধ্যাদেশ 2025 যেটা ঘোষণা করা হচ্ছে, সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে মানে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে 21 দিন, সম্ভবত 21 দিনের মধ্যেই চাইলে সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত করা যাবে, এবং কোনো রকম বিচারিক প্রক্রিয়া ছাড়া, কোনো রকমের কারণ দর্শানো ছাড়া। তো এটা কিন্তু আসলে যদি আপনি ওইভাবে দেখেন যে বিশেষজ্ঞরা যেটা বলেন যে এটা কিন্তু সম্ভব না। একটি বেসরকারি প্রতিষ্ঠানেও একজন ব্যক্তিকে যখন চাকরিচ্যুত করা হয় তাকে কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হয়। সেখানে সরকারি চাকরি সেটা তো হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে একটি রাষ্ট্রের। তো সেখান থেকে যখন একটি ব্যক্তিকে আপনি চাকরিচ্যুত করবেন তখন কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আগে যেমন এটা ছিল যে সর্বোচ্চ 2 বছর যদি আপনাকে অনুপস্থিত পাওয়া যায় কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে সরকার একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারে। তো সেটা 2 বছর হয়তো অনেক বেশি, কারণ আপনার রাষ্ট্রীয় কাজে 2 বছর একজন ব্যক্তি অনুপস্থিত থাকলে তার যে শূন্যস্থানটা, এখানে আসলে এক ধরনের প্রতিবন্ধকতা কাজের জন্য। তো সেটা বিবেচনা করে সরকার, এটা আমার ব্যক্তিগত মতামত, সরকার হয়তো সময়টাকে কমিয়ে দিতে পারেন, 6 মাস করতে পারেন। সেই আইনকে রিভিউ করা বা এটাই করার উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট। মূলত যারা আন্দোলন করছেন তারাও কিন্তু এই দাবিটাই তুলছেন যে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যাক, একটা যাচাই বাছাই করার সুযোগ থাকুক। কিন্তু যদি আপনি কোনো যাচাই বাছাইয়ের সুযোগ না দিয়েই এরকম একটি সিদ্ধান্তে চলে যান, তাহলে কিন্তু যারা ফাঁকিবাজি করছেন, মূলত এই অধ্যাদেশটি যেটা পাশ করা হচ্ছে, এটা বলা হচ্ছে যে অনেকেই বিশেষ করে 5 আগস্টের পরে তাদের নিজ নিজ দায়িত্বে যোগদান করেননি, কাজে যোগদান করেননি, সেখানে এক ধরনের প্রশাসনে সমস্যা তৈরি হয়েছে। এটা খুবই সত্যি কথা। কিন্তু আরেকটি বড় বিষয় হচ্ছে তারা কেন করলেন না কি, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে যাচাই বাছাই করে, মানে আমার মনে হয় যে মানে সব কিছুর মধ্যে একটা ভারসাম্য রেখেই নতুনভাবে এটা করা উচিত। যারা কাজে যোগদান করে নাই, কেন করে নাই সেটা সরকারকে যেভাবে আসলে বিবেচনা করতে হবে, কিংবা যারা কাজে যোগদান করেছে তাদের নিরাপত্তাটাও আসলে সরকারকে নিশ্চিত করতে হবে, এটি রয়েছে। এদিকে আসলে 25 BCS এর যে ক্যাডাররা রয়েছে তারাও এক ধরনের আন্দোলনে আবার যাচ্ছেন। সবকিছু মিলাই এনবিআর এক ধরনের অস্থিরতার মধ্যে আছে। প্রাইমারি স্কুলের শিক্ষকরাও করেছে, এদিকে বন্দরেও এক ধরনের অস্থিরতা চলছে। তো সব মিলিয়ে এখন কিন্তু সত্যি আমরা খুব একটা ক্রান্তিকাল পার করছি। তবে এই ক্রান্তিকালে যেটা হয়েছে আমরা গতকালকে দেখেছি, সেনাবাহিনী আর সরকার এক ধরনের মুখোমুখি অবস্থান ছিল। সেখানে সেনাবাহিনীর থেকে কিন্তু কথা বলা হয়েছে, গতকালকে বলেছে যে না, সেনাবাহিনী আসলে সরকারের পরিপূরক হিসেবে কাজ করছেন। ওনারা শুধু স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি বাধার মুখে পড়েন সেক্ষেত্রে ওনারা এটা মানবেন না, বাকি কিন্তু সরকারকে ওনারা সমর্থনই জানিয়েছেন। আমরা সেনাবাহিনী সেই কথাতে আস্থা রাখতে চাই, গণমাধ্যম কর্মী হিসেবে আস্থা রাখতে চাই, দেশের নাগরিক হিসেবে আমরা আস্থা রাখতে চাই। অবশ্যই আমরা এমন যখন পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাপান সফরে চলে যাওয়ার জন্য আগামীকাল উনি জাপান সফরে যাচ্ছেন। হ্যাঁ, তো সব মিলিয়ে দেশের স্টেবিলিটি আসলে এনশিওর হওয়া কিংবা কোনো রকমের বহির্বিশ্বের কোনো প্রভাব বিস্তার হবে কিনা, এই সব কিছু মিলে যদি আপনি একদমই, আমরা সর্বশেষ আজকের আলোচনা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, যদি খুব সংক্ষেপে 1 মিনিট একটু বলেন।
সর্বশেষ একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেটা বলতে চাই যে আমরা তো যখন এই সংবাদগুলো পর্যালোচনা করি তখন সত্যিই এক ধরনের শঙ্কা তৈরি হয় আমাদের মধ্যে যে আসলে কি হচ্ছে। শঙ্কার চেয়ে বেশি অনিশ্চয়তার একটা বিষয় থাকে, কারণ আমরা আসলে বুঝতে পারছি না যে কোন দিকে যাচ্ছে বা কি হতে পারে। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আশা করি যে এই অস্থিরতা খুব দ্রুত কেটে যাবে, আমরা আবার নিজেদের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবো এবং আমরা ভালো একটি সরকার ব্যবস্থা, ভালো একটি রাষ্ট্রের দিকে এগিয়ে যাব এবং সর্বোপরি বাংলাদেশ জয়ী হবে। ধন্যবাদ আপা আমাদের সাথে আলোচনা যোগ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ।